নমস্কার, দি ট্রাভেল আর্টে আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি আমাদের দক্ষিণ ভারত ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম চেন্নাই এবং মহাবলীপুরমের সম্পূর্ণ বিবরণী, আর দ্বিতীয় পর্বে আমরা কভার করব পন্ডিচেরি এবং মাদুরাই। মহাবলীপুরম থেকে আমরা আমাদের বুক করা শেভরোলের টাভেরা গাড়ি করে চলে গিয়েছিলাম পন্ডিচেরি। প্রথমেই আমরা গিয়েছিলাম অরোভিল। পন্ডিচেরি সীমানার একটু আগেই পড়ে এই অরোভিল। মহাবলীপুরম থেকে এর দূরত্ব ৯৫ কিলোমিটার মতো, যেতে লাগে প্রায় ২.৫ ঘন্টা। ১৯৬৮ সালে অরোভিল প্রতিষ্ঠা করেছিলেন ঋষি অরবিন্দের আধ্যাত্মিক সহযোগী মীরা আলফাসা, যিনি মা নামে পরিচিত। এই অরোভিল পৃথিবীর মধ্যে প্রথম এবং একমাত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানুষের ঐক্য, চেতনার পরিবর্তন এবং মানবতার ভবিষ্যৎকে কেন্দ্র করে পরীক্ষামূলকভাবে গড়ে তোলা একটি টাউনশিপ, যার উদ্দেশ্য এমন একটি সম্প্রদায় তৈরি করা যেখানে মানুষ শান্তি ও সম্প্রীতির সাথে জীবনযাপনের বিকল্প উপায়গুলি অন্বেষণ করে একসাথে বসবাস করতে পারে। অরোভিল মাতৃমন্দিরটি দেখতে অনেকটা গোল্ডেন কালারের কদম ফুলের মতো। এর রং এবং কাজ এতটাই তীক্ষ্ণ যে অনেক দূর থেকেও যেন মানুষকে তা আকৃষ্ট করে। এটি মূলত একটি মেডিটেশন হল, অর্থাৎ সাধনা ক্ষেত্র। এটিকে অনেকে গোল্ডেন ডোমও বলে থাকে। এই অরোভিলের সম্পর্কে কিছু অবাক করা কথা রয়েছে। যেমন, প্রথম, এটি একটি রেস্ট্রিক্টেড টাউনশিপ, যেখানে কোনো টাকার প্রচলন নেই। তার পরিবর্তে শহরের লোকেদের কাছে থাকে অরোভিল কার্ড, যা বিভিন্ন কাজের বিনিময়ে তাতে পয়েন্ট জমা হয় এবং সেই পয়েন্ট দিয়ে মানুষেরা তাদের প্রয়োজনীয়তা মেটায়। দ্বিতীয়, এই শহর অ্যালকোহল, তামাক, যে কোনো নেশাদ্রব্য, এমনকি আমিষ খাবার থেকেও মুক্ত। তৃতীয়, এই শহরে থাকতে গেলে আগে থেকে অ্যাপ্লিকেশন করতে হয় এবং তা অরোভিল কমিউনিটির দ্বারা অ্যাপ্রুভ করিয়ে তারপরেই এখানে বসবাস করা যেতে পারে। এমন অনেক অজানা কথা জেনে নিয়ে এবং আশেপাশের সৌন্দর্যকে উপভোগ করে নিজেদের বেশ কিছু ছবি তুলে নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম পন্ডিচেরির প্রাণকেন্দ্র অরবিন্দ আশ্রমের সংলগ্ন এলাকাতে। ওখানে আশ্রম অনুমোদিত প্রায় ৩৩টি লজ থাকলেও আমরা যে ২-৩টিতে খোঁজ নিয়েছিলাম সেগুলোতে রুম অ্যাভেলেবেল না থাকায় আমরা একটি ভালো হোটেল দেখে সেখানে উঠেছিলাম। হোটেলটির নাম ছিল সত্যম রেসিডেন্সি। খুব হাইফাই না হলেও হোটেলটি খারাপ ছিল না। টেম্পারেচার খুব বেশি না থাকায় আমরা নন এসি রুমকে বেছে নিয়েছিলাম আমাদের জন্য। সেই রাতের জন্য ভাড়া পড়েছিল প্রতি রুমের জন্য ১১০০ টাকা। পন্ডিচেরি ননভেজ খাবারের জন্য ফেমাস, তাই সেই রাতে আমরা ওখানকার একটি ফেমাস রেস্টুরেন্ট থেকে আনিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস, রায়তা আর পন্ডিচেরির স্পেশাল চিকেন 65। দাম কলকাতার তুলনায় একটু বেশি, তবে টেস্ট সত্যিই দারুণ। পরদিন সকালে ভোর ভোর উঠে আমরা চলে গিয়েছিলাম অরবিন্দ আশ্রমে। জায়গাটি এত শান্ত, আপনার মনকে অপূর্ব এক শান্তি প্রদান করবে। আশ্রমের বাইরে জুতা রেখে ফোন সুইচ অফ করে ঢুকতে হয়, তাই ভিতরে ছবি দেওয়া সম্ভব হলো না। ভিতরে একটি গাছকে কেন্দ্র করে শান্তিস্থল গড়ে তোলা হয়েছে, যেখানে মানুষেরা ফুল দিয়ে এবং ধ্যানের মাধ্যমে আধ্যাত্মবাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। এছাড়াও ভিতরে রয়েছে একটি লাইব্রেরি কাম স্টোর,
যেখান থেকে চাইলে ঋষিজির উপদেশ, অভিজ্ঞতা, জ্ঞান, জীবনী, এমনকি শ্রীমার সম্পর্কিত বই কিনে নেওয়া যেতে পারে। আমরা আমাদের পছন্দের দুটি বই কিনে নিয়ে বাইরে বেরিয়েছিলাম। পায়ে হেঁটে আশেপাশের এলাকাটি ঘুরে দেখছিলাম। অদ্ভুত ব্যাপারটি হলো, এলাকার প্রায় সবকটি বাড়ি নীল সাদা রঙের এবং একই ডিজাইনের। খোঁজ নিয়ে জানতে পারলাম এটি সেই বিখ্যাত ফরাসিদের ছেড়ে যাওয়া ফ্রেঞ্চ কলোনি। এটি পন্ডিচেরি হোয়াইট টাউন নামেও পরিচিত। এরই মধ্যে একটি বাড়ি নজরে পড়ল, একটু অন্য রঙের, যার মাথায় আবার আজও ফ্রান্সের পতাকা উড়ছে। বাড়ির ফলকে লেখা রয়েছে দেখলাম, কনসিউলেট জেনারেল দি ফ্রান্স। নিজেদের বেশ কয়েকটি ছবি তুলে নিয়ে এগিয়ে গেলাম সমুদ্রের দিকে। পায়ে হেঁটে 10 মিনিট দূরত্বে অবস্থিত পন্ডিচেরি বিচ। শান্ত পরিবেশে সমুদ্রের অশান্ত ঢেউগুলি আপনার মনকে রোম্যান্টিক করে তুলতে বাধ্য। পাড়ে বসে সমুদ্রের আপন খেলা উপভোগ করার জন্য সুন্দর বসার ব্যবস্থাও করা আছে। অপূর্ব সুন্দর সাজানো গোছানো এবং এতটা পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর, যার বিকল্প খুঁজে পাওয়া হয়তো এই ভূভারতে সত্যিই বড় কঠিন। পন্ডিচেরি বিচ দেখে এখান থেকে অটো করে আমরা চলে গিয়েছিলাম আরুলমিগু মানাকুলা বিনায়াগার দেবস্থানম বা টেম্পলে। এখানে দেখলাম কোনো এক বিশেষ পূজা উপলক্ষে যজ্ঞ হচ্ছে এবং তার পাশেই নাদস্বরম এবং থাভিল অর্থাৎ দক্ষিণ ভারতের সানাই এবং ঢোল সম্বলিত মঙ্গল বাদ্যম বা মঙ্গল বাদ্য সঙ্গীত পরিবেশিত হচ্ছে। এর মনোমুগ্ধকর সুর আপনাকে দক্ষিণ ভারতের মাটির সুরের সাথে পরিচয় করিয়ে দেবে। এখান থেকে বেরিয়ে আমরা হোটেলে গিয়ে বেশ খানিকক্ষণ রেস্ট নিয়েছিলাম এবং তারপর দক্ষিণ ভারতের স্পেশাল পোঙ্গল আর মশালা বড়া খেয়ে শরীরের ব্যাটারিতে চার্জ দিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্য ছিল মাদুরাই। তো প্রথমে পন্ডিচেরি থেকে লোকাল বাসে করে চলে গিয়েছিলাম ভিলুপুরম। সময় লেগেছিল 1 ঘন্টার একটু বেশি। তারপর ভেলুপুরম বাস ডিপো থেকে তামিলনাড়ু গভর্নমেন্টের স্লিপার কোচ ডিলাক্স বাসে করে রওনা দিয়েছিলাম ভাইগাই নদীর তীরে অবস্থিত অতি প্রাচীন শহর মাদুরাইয়ের উদ্দেশ্যে। ফুল ফ্যামিলি মিলে ডিলাক্স বাসের আপার টায়ারের যাত্রার মজাটাই আলাদা। পন্ডিচেরি থেকে মাদুরাইয়ের দূরত্ব প্রায় 300 কিলোমিটার। যেতে আমাদের সময় লেগেছিল কম বেশি 5 ঘন্টা মতো। মাদুরাই হলো তামিলনাড়ুর প্রাণকেন্দ্র, কারণ আপনি রামেশ্বরমই যান বা কন্যাকুমারী, আপনাকে মাদুরাই হয়েই যেতে হবে। মাদুরাই যাওয়ার আমাদের মূল উদ্দেশ্য ছিল বিখ্যাত মীনাক্ষী মন্দির দর্শন। রাস্তা যতই শেষ হয়ে আসছিল, সমতল রাস্তার পাশে বেশ উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছিলাম। বাসের মনোরম যাত্রা করে মাদুরাই পৌঁছে একটি ভালো হোটেল দেখে সেখানে উঠেছিলাম। হোটেলটির নাম ছিল শ্রী রামকৃষ্ণ টাওয়ার্স। রাস্তার ধারের প্রাইভেট ব্যালকনিযুক্ত ঘরের ভাড়া পড়েছিল 1300 টাকা করে। সেই দিন হোটেলে গিয়ে লাগেজ রেখে আমরা চলে গিয়েছিলাম বিখ্যাত মীনাক্ষী আম্মাম টেম্পল দর্শন করতে।
হোটেল থেকে মন্দির 5 মিনিটের অটো। এখানকার সাধারণ মানুষ তথা অটোওয়ালাদের ইংলিশে কথা বলার ফ্লুয়েন্সি দেখলে যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মচারীও লজ্জাবোধ করবেন। যাই হোক, মন্দিরে পৌঁছে বিশাল লাইন দেখে আমরা 100 টাকার স্পেশাল দর্শন টিকিট কেটে নিয়েছিলাম। ভেবেছিলাম স্পেশাল টিকিট যখন, দর্শন হয়তো শীঘ্রই হয়ে যাবে। কিন্তু ভিতরে গিয়ে ভুল ভাঙল। প্রথমে লাইন দিয়ে সমগ্র মন্দিরটিকে আমরা প্রদক্ষিণ করলাম। তারপর লাইনটি সর্পিল আকার ধারণ করল। ছোট জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে যেতে হচ্ছিল। কখনো ছোট ব্রিজে উঠছি, আবার কখনো সিঁড়ি দিয়ে নিচে নামছি। তবে মন্দিরের ভিতরের পাথরের খাঁজ কাটা কাজ এবং বিভিন্ন কারুকার্য দেখতে দেখতে আমরা কখনোই বিচলিত হয়ে পড়িনি। অবশেষে মায়ের দর্শন পেতেই মনটি যেন এক নিমেষে শান্ত হয়ে গেল। মায়ের দর্শন শেষে আমরা দর্শন করে নিয়েছিলাম ওখানকার আরেক আরাধ্য দেবতার, সুন্দরেশ্বরার অর্থাৎ শিব ভগবানের। এই মীনাক্ষী মন্দির 51 সতীপীঠের একটি। এখানে সতীর হৃদয় পড়েছিল। এই মন্দির সম্পর্কে বেশ কিছু বিস্ময়কর ঘটনা হলো, এই মন্দিরে আমরা মীনাক্ষী মায়ের বেশ কিছু ত্রিবক্ষ সম্মিলিত মূর্তি দেখতে পাই। হিন্দু শাস্ত্র অনুযায়ী কথিত আছে দেবী পার্বতীর রূপ হওয়ায় ইনিও ত্রিবক্ষ নিয়েই জন্মেছিলেন। পরবর্তীকালে ওনার সুন্দরেশ্বরা অর্থাৎ শিবের সাথে বিবাহের পর যা ভ্যানিশ হয়ে যায়। এখানে আমরা মীনাক্ষী মায়ের গায়ের রং দেখতে পাই সবুজ, যা প্রতিটি প্রাণের উৎস এবং প্রকৃতিকে প্রকাশ করে। এই মন্দির 1000টি পিলার এবং বিভিন্ন শৈল্পিক কারুকার্য দিয়ে তৈরি, যে কারণে একে ভারতের 7টি আশ্চর্যের একটি বলা হয়ে থাকে। এরকম নানান অজানা কথা জেনে এবং দেখে নিজেরা সমৃদ্ধ হয়েছিলাম। দর্শন শেষে রাস্তা গুলিয়ে ফেলায় আমরা অনিচ্ছাকৃত কিছুটা লেট করে ফেলেছিলাম, যে কারণে মন্দিরের সবাই বেরিয়ে যাওয়ার পর আমরাই ছিলাম শেষ। আর সেটিই আমাদের শাপে বর হয়েছিল। কারণ প্রতি রাতে পূজার শেষে ধূপধুনা জ্বালিয়ে, নাদস্বরম থাকিল বাজিয়ে পালকিতে করে মহাদেব শিবকে মীনাক্ষী মায়ের কক্ষে নিয়ে যাওয়া হয়। এটিকে বলা হয় পিল্লারাই পূজা। এটি একটি বিশেষ পূজার অঙ্গ। তাই পর্যটক তো দূরের কথা, অনেক স্থানীয়দেরও এই বিরল দৃশ্যের সাক্ষী থাকা সম্ভব হয়নি। তবে আমাদের ভাগ্য সুপ্রসন্ন থাকায় আমরা 2000 কিলোমিটার দূর থেকে যাওয়া সত্ত্বেও যা প্রত্যক্ষ করার সৌভাগ্য হয়েছিল আমাদের। এক অভূতপূর্ব স্থাপত্যকে প্রত্যক্ষ করে এবং পুণ্যার্জন করে মনে এক রাস প্রশান্তি নিয়ে আমরা হোটেলে ফিরেছিলাম। খুব শীঘ্রই ফিরব আমাদের দক্ষিণ ভারত ট্যুরের পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দি ট্রাভেল আর্ট। দেখাবো আমরা, আর ভ্রমণের সঙ্গী হবেন আপনিও। নমস্কার।